পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ট্রাইব্যুনাল। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু কাল, গ্রহণযোগ্য নির্বাচনই প্রধান লক্ষ্য বললেন সিইসি। তত্ত্বাবধায়কের রিভিউ শুনানি 9 ফেব্রুয়ারি। 89তম জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে বাধা নেই বললেন ফখরুল। এবং রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মামলার প্রসিকিউটর সরকার নূরে এরশাদ সিদ্দিকী জানান, যারা হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং সাক্ষীরা যাদের নাম বলেননি তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা 2 শতাধিক হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কিছু সদস্য পিলখানায় নারকীয় তাণ্ডব চালিয়ে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে। হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েল রুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও আইন তার নিজস্ব গতিতেই চলবে। জুলাই আগস্ট গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘ কারিগরি সহায়তা দিতে চেয়েছে বলে জানান তিনি। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, আইন কানুন বিধিবিধানের মধ্যে থাকতে চায়। এসব কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রধান কাজ। নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিতই কমিশনের প্রধান কাজ বলেও জানান তিনি। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদের সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন MR আসাদ। জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। রোববার সকালে নির্বাচন ভবনে তালিকা হালনাগাদ সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসি ও নির্বাচন কমিশনাররা ছাড়াও UNDPর প্রতিনিধিরা। সরকারের দেয়া নির্বাচনের সময় অনুসারেই কমিশন সব প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিইসি নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করতে কাজ করবে কমিশন। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। রাজনৈতিক ইস্যুতে কমিশন কোনো মন্তব্য করবে না বলেও জানান সিইসি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে করা আবেদন শুনানি পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে আয়নাঘর নামে পরিচিতি পাওয়া জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শনের অনুরোধ জানান কমিশন সদস্যরা। কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তদন্তের যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন বলেও জানান। 4 সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ক্ষমতায় এসেই একদলীয় শাসন বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন জিয়াউর রহমান। 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে ছুটে আসেন সারা দেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার শাসনামলে টানা 15 বছর জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করতে না পারার কষ্টের কথা জানান তারা। জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃত্বে তাদের আদর্শে আমরা রাজপথে ছিলাম, রাজপথে এখনো আছি। কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। কোনো সংস্কার বাকি থাকলে তা পূরণ করবে নির্বাচিত সরকার। নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পতিত শেখ হাসিনা বর্বর শাসক হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিচার ব্যবস্থা সহ সব সেক্টরে একচ্ছত্র আধিপত্য করে তিনি দুর্নীতির আখড়া গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন রিজভী। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমের গভীরতার বর্ণনাও দেন তিনি। একদিকে স্বাধীনতার ঘোষণা, একদিকে অসম সাহসিকতা, দেশপ্রেম, দুর্জয়তার নেতৃত্বের মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধ তিনি করেছেন। দুর্ভিক্ষ কবলিত দেশ, চারিদিকে মানুষের হাহাকার, এর মধ্যে এই দেশটিকে তিনি গড়ে তুললেন। শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলেই সীমান্ত সমস্যা সামনে আসছে বলেও জানান তিনি। জমির ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত মন্তব্য করে এরই মধ্যে এ সমস্যা সমাধান হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুনি রিপোর্ট। তেজগাঁয়ের ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদেরকে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে। আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। জমির ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত উল্লেখ করে এরই মধ্যে এ সমস্যার সমাধান হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে, তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শনিবার ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে নতুন অস্থিরতা শুরু হয়। উৎসুক জনতা যেন সীমান্তে আসতে না পারে সেজন্য স্থানীয় জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এই এলাকার জনগণ পাশে থেকে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে, যেন উৎসুক জনতায় হাজার হাজার জনগণ যেন এই কৃষকের জমিতে না নেমে কৃষকের ফসল নষ্ট না করে। আমরা এই ব্যাপারে এখন কাজ করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি। আমি ওই পদক্ষেপ নেওয়ার জন্যই করছি, চেষ্টা করছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মতবিরোধ নিরসন করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সায় জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাঁটছে নির্বাচনের পথে। তবে বিএনপি সহযোগী সংগঠন ছাত্রদল বলছে, নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার জরুরি। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছাত্র সংহতি প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অতি গুরুত্বপূর্ণ একটি সংগঠন। দীর্ঘ 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হলেও সে ধারাবাহিকতা আর বজায় থাকেনি। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এখন দাবি উঠেছে নতুন নির্বাচনের। তবে তার আগে নতুন পরিবেশে ডাকসুর গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার দেখতে চান শিক্ষার্থীরা। বিভিন্ন পর্যায়ে একটা সংস্কার, গঠনতন্ত্র সবকিছু মিলায়ে একটি পরিস্থিতি আমার মনে হয় না খুব তীব্রভাবে ডাকসুর জন্য অনুকূল। ছাত্রদের যে জন আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষা বোঝার যে একটা ক্যাপাসিটি, তাদের যে একটি ধরনের মানুষকে বোঝার যে একটি ক্ষমতা, সেটা যেন তৈরি হয়, এই প্রত্যাশা আমরা রাখি। শিক্ষার্থী নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীর কথাকেই যেন আমরা গুরুত্ব দিই, অন্য কোনো থার্ড পার্টি যাতে না আসে। নির্বাচিত ডাকসুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথাটা যেন তাদের মধ্য দিয়ে ফুটে ওঠে আর কি। বর্তমানে বিশ্ববিদ্যালয় ডাকসুর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে যেখানে আগে সংস্কার দরকার। সংস্কারের পাশাপাশি একটু সময় নিতে চায় বিএনপি সহযোগী সংগঠন ছাত্রদল। যখন একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, যখন স্বাভাবিক কার্যক্রমে সবাই থাকবে, তখন আসলে ডাকসু ইলেকশনটা দিলে সেটা সবার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো অপরচুনিটি হবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির চাইছে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা হোক। আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি, এই সংস্কারটুকু যাতে জানুয়ারির ভিতরে শেষ করে ফেব্রুয়ারির ভিতরে ডাকসুটা দেয়। একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা ডাকসু হবে, যেখানে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করবে, শিক্ষার্থীদের রাইটস নিয়ে যারা ভয়েস রেইজ করবে এবং তাদের এক্সিকিউশন প্ল্যানটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব হবে। এদিকে দ্রুত ডাকসু চাই, এর উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 নামে একটি সংগঠন, যেখানে দেখা যায় মোট 83% শিক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন। গঠনতন্ত্র সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিকে আমলে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য আমরা একটা কমিটি করেছি। শিক্ষার্থীদের একটা মতামত ছিল যে ফেব্রুয়ারির মধ্যে করার জন্য। আমরা চাই ডাকসু নির্বাচনটা মোটা দাগে এটা অন্তর্ভুক্তিমূলক হোক। বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলা হয়ে থাকে ডাকসুকে। শিক্ষার্থীদের দাবি ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজন করা হোক। শিক্ষার্থীদের এই দাবিকে সমর্থন জানাচ্ছেন প্রশাসনও। তারাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে দগ্ধ বাবুল কাজী শরীরের 74% দগ্ধ হয়েছিল। শনিবার ভোরে বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
জুলাই অভ্যুত্থানের পর নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করলেন নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান। তবে নিয়মিত টহল ও অভিযানে তা বানচাল করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৫০ টন তেল ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া ৩.৫ কোটি টাকা মূল্যের ৩৫০ টন তেলও উদ্ধার করা হয়। রবিবার রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান বলেন, নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় থাকলেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু জায়গায় নৌ ডাকাতি অথবা নৌ অপরাধ কিন্তু আমরা এগুলাকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এগুলা নিয়ে আমরা কাজ করছি। সরকারও সর্বোচ্চ প্রায়োরিটি নৌপথকে নির্বিঘ্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তেলবাহী জাহাজে ডাকাতির ঘটনাকে পরিকল্পিত দাবি করে এ ঘটনায় জড়িতদের অস্ত্রসহ আটক করার কথাও জানানো হয়। সলিমাবাদ জায়গাটার নাম, সেখান থেকে আমরা এই জাহাজটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ তারা এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে নাই। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিরাপদ নৌপথ নিশ্চিতকরণে নৌপুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান মিজানুর রহমান। নৌপুলিশকে আরো বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টা অব্যাহত আছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। ভরা মৌসুমে নতুন করে চালের দাম বেড়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খুচরা বিক্রেতাদের মাঝে। তাদের অভিযোগ, বরাবরের মতো ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কুষ্টিয়ার খাজানগর বৃহৎ চালের মোকামেও চালের বাজার ঊর্ধ্বগতি। মিনিকেট, নাজিরশাইল, জিরাশাইল, কাজললতা সহ সব ধরনের চালই কিনতে হচ্ছে বেশি দামে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই সম্প্রতি প্রায় সব ধরনের চালের বাজার কেজিতে 7 থেকে 8 টাকা করে বেড়েছে। এতে অস্বস্তিতে ভোক্তারা। এই ধানের ভরা মৌসুমের পরেও চাউলের দাম বেড়েছে, এটা আসলে একটা প্রশ্নবিদ্ধ। যে 500 টাকা আয় করি, এই টাকাতে তো 2-3 কেজি চাল কিনতে গেলেই আর হচ্ছে না। ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়ে যায়। 1 কেজি চাল কিনতে যদি এত টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র চাউলটা কেন আমাদেরকে এত দামে কিনে খেতে হবে? আমরা এই যে কুষ্টিয়ার বাসিন্দা, কুষ্টিয়াতে চাউলের উৎপাদন হয়, এখানে এত অটো রাইস মিল, কিন্তু আমরা কিনতে পাচ্ছি না। ধানের দাম বৃদ্ধিতে বেড়েছে চালের দাম। মিল মালিকদের এমন কথায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খুচরা বিক্রেতাদের মধ্যে। মিল রেট থেকেই চালের দামটা আমদানির সাথে সমতা রেখে বাড়াই দেওয়া হলো। তো পরবর্তীতে এখানে বাজার নির্ধারণের মিটিং হয়েছে, এখানে মনিটরিং আসছে, তারা দেখছেন, তারা দেখে একটা বাজার একটা নীতিমালা আছে, সেই তার আলোকে আমাদের একটা ফিক্সড করে দিয়েছেন। বাজার মনিটরিং এর কাজ চলমান আছে জানিয়ে জেলা প্রশাসক বললেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বললেন, সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান যে বাজার মনিটরিং এর কার্যক্রম চলমান রয়েছে, তার মধ্যে আমাদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে। সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। নিয়মিত মনিটরিং এর মাধ্যমে চালের বাজার যাতে সহনীয় রাখা হয়, এমনটা প্রত্যাশা ভোক্তাদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবশেষে ফিলিস্তিনের গাজায় 42 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইতিমধ্যেই মুক্তির জন্য 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আগ মুহূর্তে হামলা চালিয়ে আরও 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। নির্দিষ্ট সময়ের প্রায় 3 ঘন্টা পর স্থানীয় সময় রোববার 11টার দিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। সকাল 8টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও হামাস জিম্মি মুক্তি তালিকা না দেয়ায় গড়িমসি শুরু করে ইসরায়েল। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবার পর উল্লাসে মেতে ওঠে গাজাবাসী। ইতোমধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। যুদ্ধ কার্যকর হওয়ার আগ মুহূর্তে কয়েকটি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে আরও 19 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। চুক্তির শর্ত অনুসারে আগামী 6 সপ্তাহে 3 দফায় মুক্তি দেয়া হবে 33 ইসরায়েলি জিম্মি এবং 1977 জন ফিলিস্তিনিকে।
উপত্যকার বাসিন্দাদের সহায়তায় খাদ্য, পানি এবং ঔষধ সরবরাহে প্রস্তুতি নেয় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। তাদের তথ্যমতে গাজায় 1,10,00,000 শিশু, অধিকাংশই বর্তমানে জরুরি খাদ্যের অভাবে রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে 77 জন নিহত হয়েছেন। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে হতাহতের এক ঘটনা ঘটে। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 50 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মার্কিনী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার রাস্তায় উল্টে গেলে সেখানে জ্বালানি সংগ্রহে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এই সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে নিহত হন 77 জন, আর আহতের সংখ্যা দাঁড়ায় 25 জনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 50 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 86 যাত্রী নিয়ে আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকায় করে স্পেনে যাচ্ছিলেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্কিং বর্ডার্স। এরই মধ্যে বুধবার 36 জনকে উদ্ধার করেছেন মরক্কোর সমুদ্ররক্ষীরা। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিনী, যাদের বেশিরভাগই নারী। এই কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ, যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফুটবল তারুণের উৎসব সামনে রেখে 25 জানুয়ারি দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ। দুপুরে বাফুফে কার্যালয়ে লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে কথা জানানো হয়। এতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত না থাকতে পারলেও তার বদলে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সরশিপ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ট্রাইব্যুনাল। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু কাল। গ্রহণযোগ্য নির্বাচনী প্রধান লক্ষ্য বললেন সিইসি। তত্ত্বাবধায়কের রিভিউ শুনানি 9 ফেব্রুয়ারি। 89তম জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে বাধা নেই বললেন ফখরুল। এবং রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।